এসআইআর প্রক্রিয়ায় হয়রানির অভিযোগে রাজ্যের দিকে দিকে চলছে প্রতিবাদ। এই আবহে আজ পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল সাংসদদের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এই মামলায় আজ সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে তাদের জবাব পেশ করতে হবে। শুনানি কখন হবে কি জানতে পারছো? দেখো, সুপ্রিম কোর্টে মামলার যে ক্রম তালিকা রয়েছে সেই তালিকায় 30 নম্বরে রয়েছে এই পশ্চিমবঙ্গের এসআইআর এর মামলা। ফলে স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে দুপুর 12টা বা তার কিছু পরে এই মামলার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে শুরু হতে পারে। এখন তুমি জানো যে যখন প্রাথমিক পর্যায়ে বিহারের এসআইআর কে ঘিরে মামলা হয়েছিল, সেই সময়ও সেই মামলাতে পশ্চিমবঙ্গের একাধিক যে পিটিশন ছিল সেগুলো দাখিল হয়েছিল। তারপরে যখন আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে এই এসআইআর এর প্রক্রিয়া শুরু হলো, সেই সময় তৃণমূলের একাধিক সাংসদ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এবং তাদের সেখানে একাধিক অভিযোগ ছিল। প্রথমত অভিযোগ ছিল সাধারণ মানুষকে জায়গায় জায়গায় হয়রানি করা হচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন নির্দেশিকা পাঠানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ, যারা প্রান্তিক মানুষ, যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন, তারা কিন্তু এই ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছেন। একাধিক জায়গায় বিএলওতে মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটছে এবং এই যে এসআইআর এর সময়সীমা দেওয়া হয়েছে সেইটাও কিন্তু অত্যন্ত কম বলে পশ্চিমবঙ্গের যারা সাংসদ ছিলেন তাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। ফলে তুমি জানো যে এই যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর চলছে, এসআইআর এর এখনো পর্যন্ত হিয়ারিং এর নোটিশ আসছে, বহু মানুষকে ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে এবং জায়গায় জায়গায় অভিযোগ এটা করা হচ্ছে যে খুব সাধারণ ভুল ত্রুটি থাকলেও তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। একাধিক যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদের ডেকে পাঠানো হচ্ছে এবং কাজের চাপ এতটাই যে বিএলওরা পর্যন্ত হয়রান হয়ে যাচ্ছে, এই ধরনের অভিযোগও করা হচ্ছে। এবং সাধারণভাবে পশ্চিমবঙ্গের সার্বিক যে কার্যকলাপ রয়েছে প্রত্যেক দিনকার, সেটা ব্যাহত হচ্ছে, এই ধরনের অভিযোগ করা হচ্ছে। অভিযোগ এটাও করা হচ্ছে যে বারবার এখানে নির্বাচন কমিশনের যিনি কমিশনার রয়েছেন তার কাছে বারবার গিয়েও কোনো ধরনের সুরাহা মিলছে না, এই অভিযোগও করা হচ্ছে। ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাংসদদের যা যা অভিযোগ রয়েছে তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল 1 সপ্তাহের মধ্যে তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য পেশ করবার জন্য, এবং যার ভিত্তিতে আজকে শুনানির জন্য দিন নির্ধারিত হয়েছে। ফলে এখন সুপ্রিম কোর্টে মামলার এই শুনানি শুরু হলে তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে কি বক্তব্য হয় সেটাই দেখার, এবং তারপরে এই মামলার পরবর্তী পর্যায়ে যা নির্দেশ রয়েছে সেটা সুপ্রিম কোর্ট দেবে। ধন্যবাদ সৌভিক। এসআইআর আবহে হিয়ারিং হয়রানির অভিযোগে দিকে দিকে জ্বলছে আগুন। আর এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানির নোটিশ। শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদের আরেক বিধায়ক এবং প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকেও। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এখন প্রবল চাপানোতর। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি প্রায় শেষের দিকে। হিয়ারিং হয়রানির অভিযোগ দিকে দিকে। সাধারণ মানুষের একাংশকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। চলছে প্রতিবাদ, কোথাও কোথাও প্রতিবাদের নামে আবার গুন্ডামিও চলছে। এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের 62 নম্বর বুথের ভোটার তৃণমূল সাংসদ বাপি হালদার। সূত্রের খবর, তৃণমূল সাংসদ ও তার বাবার নামের বানানে অমিল হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 28শে জানুয়ারি মথুরাপুর 1 নম্বর বিডিও অফিসে উপস্থিত থাকতে হবে বাপি হালদারকে। যদি কোনো গভর্নমেন্ট থেকে থাকে, আমি একজন সাংসদ, একটা ক্লিকে আমাদের সমস্ত তথ্য আপনারা জানেন ঠিকুজি কুষ্টি দিয়ে তারপর নির্বাচনে লড়তে হয়। সবটা নির্বাচন কমিশনের কাছে আছে, ভারত সরকারের কাছে আছে। তো তারপরেও সাধারণ মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে যদি একটা সাংসদকে নোটিশ দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ ভয় পাবে। এই চক্রান্ত করে মূলত এই নোটিশ দেওয়া হয়েছে, এর তীব্র ধিক্কার জানাই। একইভাবে মুর্শিদাবাদে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানি নোটিশ। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসরা 6 ভাই বোন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজনের নামের সঙ্গে 6 জনের বেশি নামের ম্যাপিং করানোর জন্য সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত। তাই শনিবার শামশেরগঞ্জ বিডিও অফিসে তলব করা হয়েছে বিধায়ককে। 2023-এর বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সিপিএম এর সমর্থনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বাইরন বিশ্বাস। কিন্তু 3 মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলের শিবিরে নাম লেখান তিনি। আর এবার এসআইআর আবহে শুনানি কেন্দ্রে তলব করা হলো তাঁকেও। এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একবন্ধনীতে রেখে চক্রান্তের অভিযোগ তুললেন সাগরদিঘির বিধায়ক। নির্বাচন কমিশন এটা ছেলে খেলামু করছে, এটা ভয়ের সৃষ্টি করছে।
আতঙ্কের সৃষ্টি করছে। এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। তো আমরা কোনো মতে এসআইআর মানছি না, মানব না। এসআইআর শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদেরই আরেক বিধায়ক ও প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা হল 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে থাকেন তিনি। সূত্রের খবর, সুতি থেকে জঙ্গিপুরে বাসস্থান পরিবর্তন করার জন্য জাকির হোসেনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 28শে জানুয়ারি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হতে হবে তৃণমূল বিধায়ককে। দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা। আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং নির্বাচন কমিশন কোথায় অধিকার পায় যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দিবে কি দিবে না নির্বাচন কমিশন নির্ধারিত করবে। বাইরন বিশ্বাস হোক আর জাকির হোসেন হোক বা যে কোনো মানুষ হোক, তারা যদি তাদের কাছে ওই 11টা ডকুমেন্টের মধ্যে ইসির দেওয়া একটা ডকুমেন্টও যদি না থাকে, তাহলে তাদের কাছে নোটিশ যাবে। আমি সেই আসানসোল দক্ষিণের বিধায়ক, কিন্তু আমার বাবা মার কাছেও নোটিশ গেছে যে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। যদি কোথাও ডিসক্রিপেন্সি থাকে, আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। সব মিলিয়ে হিয়ারিং বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবার বিজেপি শাসিত অসমে উদ্ধার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের দেহ। রবিবার অসমের গোয়ালপুরে রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো কোচবিহারের শীতলকুচির বাসিন্দা হিমঙ্কর পালের দেহ। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, ফের বাংলাভাষী বলে অত্যাচারের অভিযোগ। এবার বিজেপি শাসিত অসমে উদ্ধার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের দেহ। কোচবিহারের শীতলকুচির বাসিন্দা হিমঙ্কর পাল। পরিবারের বক্তব্য, গত প্রায় 8 বছর ধরে তিনি অরুণাচল প্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। শুক্রবার কাজের খোঁজে অরুণাচল প্রদেশে যান, কিন্তু কাজ না মেলায় সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নেন। ফেরার পথে অসমে এক গাড়ি চালকের সঙ্গে গন্ডগোল বাধে তার। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। অবশেষে রবিবার অসমের গোয়ালপুরে রেল লাইনের ধার থেকে তার দেহ উদ্ধার হয়। আমার ছেলে বলতেছে ড্রাইভারের সঙ্গে আমার কোনো একটা পিছনে হামলা হয়েছে, ড্রাইভার আমাকে খুব মারধর করছে, ড্রাইভার আমাকে গলা টিপে ধরতে মাথায় বাড়ি মারছে। আমার ধারণা কোনো একটা বিষয় নিয়ে এরকম হামলা হয়ে আমার ছেলেকে মেরে, বাঙালি বলে মেরে আমার ছেলেকে লাইনের ধারে ফেলে দিয়েছে। ফের বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম পরিযায়ী শ্রমিকরা বারে বারে আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ হচ্ছে। এটা কখনোই মানা যায় না। বাংলার শ্রমিকদের উপর এই অমানবিক অত্যাচার এবং এই বারে বারে খুন আমরা ধিক্কার জানাই। আমরা দলের সর্বোচ্চ নেত্রী এবং নেতৃত্বদের কাছে বিষয়টি অবগত করব। বাঙালিকে দিকে মারা হচ্ছে এরকম একটা ভ্রান্ত কথাবার্তা ছড়িয়ে রাজনীতির হাওয়া গরম করতে চাইছে তৃণমূল নিজের রাজ্যের দিকে লক্ষ্য রাখুক। এবং কুচবিহার জেলার তৃণমূল নেতাদের বলতে চাই, আপনাদের কোনো অধিকার নেই এই বক্তব্য রাখার, কারণ আমাদের এই কুচবিহার জেলাতেই একের পর এক খুন হয়েছে। পরিযায়ী শ্রমিকের দেহ আনতে অসমে গেছে তার পরিবার। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।